বাংলার বারভূঁইয়াদের গল্প প্রসঙ্গে আজকে যার কথা বলবো তিনি হলেন চন্দ্রদ্বীপ রাজ কন্দর্প নারায়ণ বসু রায়। প্রথমে বলবো যে এই চন্দ্রদ্বীপের অবস্থান সম্পর্কে। চন্দ্রদ্বীপ বলে প্রাচীন গ্রন্থাদিতে কোনো পরগনার পরিচয় পাওয়া যায় না। আইনি আকবরী এবং আকবরনামাতেও এর নাম বাকলা বা ইসলাম। সেখানে আইনি আকবরীতে বলা আছে যে সরকার বাকলার মহালের সংখ্যা 4টি এবং সেগুলো হলো ইসলামপুর অর্থাৎ বাকলা, শ্রীরামপুর, শাহজাদপুর এবং ইদিল। এই সরকার নাকি সেই সময় মোগল সম্রাটকে 320 জন অশ্বারোহী এবং 15,000 পদাতিক সরবরাহ। সাধারণভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে আড়িয়াল খাঁ নদীর দক্ষিণ, বলেশ্বর নদীর পূর্ব, সমুদ্রের উত্তর এবং মেঘনা নদীর পশ্চিম ভূভাগকে বাকলা বলে বলা হয়ে থাকে। এখনো পর্যন্ত বাখরগঞ্জের যারা সংস্কৃতজ্ঞ পণ্ডিত তারা নিজেদেরকে বাকলার পণ্ডিত বলে পরিচয় দিয়ে থাকে। তো যাই হোক, এই বংশের আদি পুরুষ হলেন পরমানন্দ বসু, যিনি পরবর্তীকালে রায় উপাধি গ্রহণ করেছিলেন। তারপরে তার পুত্র জগদানন্দ চন্দ্রদ্বীপের ক্ষমতায় আসেন এবং জগদানন্দের মৃত্যুর পর কন্দর্প নারায়ণ, তার পুত্র কন্দর্প নারায়ণ, তিনি ক্ষমতা পান, অর্থাৎ সেখানকার রাজা হন। তিনি কিন্তু 12 ভূঁইয়ার মধ্যে এক অন্যতম অত্যন্ত শক্তিশালী ভূঁইয়া বলে আমরা কিন্তু তাকে জানি। যে সময় তিনি ক্ষমতা হাতে পেলেন সেই সময় কিন্তু বা তার আগে থেকেই এই বাকলা বা চন্দ্রদ্বীপ তা কিন্তু এই মগ আরাকানদের দ্বারা দারুণভাবে উৎপীড়িত ছিল। রাজমালায় অর্থাৎ ত্রিপুরার যে ইতিহাস, সেই রাজমালাতে লিখিত আছে যে সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগ থেকে ত্রিপুরেশ্বর অমর মাণিক্যদেব তিনি বাকলা আক্রমণ করে চলেছিলেন। সেই স্থান তিনি একাধিকবার লুট করেন এবং সেখান থেকে প্রচুর ধন দৌলত এবং বহু সংখ্যক লোককে তিনি দাস রূপে নিয়ে যান এবং আরাকান রাজও সেই সময় কিন্তু বাকলার দিকে নজর লাগিয়ে বসেছিলেন। তো এই কন্দর্প নারায়ণ ত্রিপুরেশ্বর, আরাকান রাজ এবং পর্তুগিজদের অত্যাচারে একান্ত ভাবে উৎপীড়িত হয়ে তার পুরনো রাজধানী কচুয়া থেকে রাজধানী স্থানান্তরিত করেন মাধব প্রাসাদে। তো প্রথমে বসুর কাঠি এবং পরে কিন্তু এই মাধব প্রাসাদে তিনি এসেছিলেন। মাধব প্রাসাদে সেই সময় জনৈক গাজী উপাধিধারী একজন মুসলমান শাসক বাস করতেন। কন্দর্প নারায়ণ তাকে বধ করে সেই অঞ্চলটি দখল করেন। যাই হোক, কন্দর্প নারায়ণ কিন্তু অত্যন্ত বীর এবং সুপুরুষ ছিলেন বলে জানা যায় এবং কন্দর্প নারায়ণের একাধিক বীরত্বের সে সময় আমরা নিদর্শন পাই। তো সেই সময় এবং কন্দর্প নারায়ণের কথা আরেকটি কথা বলতে হবে যে তিনি সেই সময় প্রায় 14-15 বছর সদর পেয়ে কিন্তু বাকলা বা চন্দ্রদ্বীপে রাজত্ব করেছিলেন। এই সময় মানে যখন কন্দর্প নারায়ণ বাকলার রাজা বা চন্দ্রদ্বীপের রাজা, সেই সময় এই বারভূঁইয়াদের মধ্যে নিজস্ব ঝগড়া বিবাদ লেগেই থাকে এবং মগ এবং পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে একরকম প্রায় উচ্ছন্নে যেতে বসেছিল এই জায়গাটা। কন্দর্প নারায়ণ অত্যন্ত বীর পুরুষ ছিলেন। তিনি বহুবার এই মগ ফিরিঙ্গির সঙ্গে যুদ্ধ করে দেশ রক্ষা করেছিলেন। এছাড়াও দেখা যায় যে কন্দর্প নারায়ণের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে একবার তিনি যখন চন্দ্রদ্বীপে অবস্থান করছেন সেই সময় মোগল শাসনকর্তা শাহবাজ খাঁ কঙ্কু বাংলায় পাঠানদের দমনের সময় তিনি এই কন্দর্প নারায়ণের সাহায্য চান এবং কন্দর্প নারায়ণ তাকে প্রভূত সাহায্য করেছিলেন বলে জানা যায়। এছাড়া হুসেনপুরের যুদ্ধে তিনি এই মোগলদের পক্ষ নিয়ে পাঠানদের একরকম প্রায় ছিন্ন ভিন্ন করেছিলেন। পরবর্তীকালে যখন সপ্তগ্রামের পাঠান শাসনকর্তা মোগল পক্ষ অবলম্বন করলেন,
যার নাম ছিল মীর জানজাত খান, সেই মীর জানজাত খান যখন মোগল পক্ষ অবলম্বন করলেন, তখন উড়িষ্যা থেকে আরেক বিদ্রোহী পাঠান কুতলু খাঁ তাকে সমূলে আহ, সপ্তগ্রাম থেকে উৎপাটন করার জন্য বিশাল ফৌজ নিয়ে সপ্তগ্রাম এসে উপস্থিত হলে মীর জানজাত খাঁ প্রাণ ভয়ে দক্ষিণবঙ্গের সেলিমাবাদে পালিয়ে যান। সেখানেও নিরাপদ না হয়ে নিরাপদ না জ্ঞান করে পরে শেষকালে কন্দর্প নারায়ণের কাছে তিনি আশ্রয় ভিক্ষা করেন। এখান থেকেই বোঝা যাচ্ছে যে কন্দর্প নারায়ণ সে সময় কতটা শক্তিশালী ছিলেন। তিনি একাধারে মোগলদের হয়েও লড়েছেন, আবার আহ পাঠানদেরকেও সাহায্য করছেন অবশ্যই। তো যাই হোক, কন্দর্প নারায়ণ সম্পর্কে বিখ্যাত আহ ইংরেজ পর্যটক রাল্ফ ফিচ, যিনি 1586 ওই সময়টায় চন্দ্রদ্বীপ ভ্রমণ করেছিলেন, তিনি ভূয়সী প্রশংসা করেছেন এই কন্দর্প নারায়ণের বিষয়ে এবং লিখেছেন ভ্রমণ কাহিনীতে যে কন্দর্প নারায়ণ অতি ভদ্র এক রাজা ছিলেন এবং তিনি বন্দুক ব্যবহার করতে খুব ভালোবাসতেন এবং তার রাজত্ব সম্পর্কে অত্যন্ত প্রশংসা সূচক সমস্ত কথাগুলো লিখে গেছিলেন। বোঝাই যাচ্ছে যে সেই সময় কন্দর্প নারায়ণের আমলে বাকলা বা চন্দ্রদ্বীপ অত্যন্ত শান্তিপূর্ণ একটা রাজ্য ছিল। যাই হোক, কন্দর্প নারায়ণ কিন্তু অত্যন্ত আহ আহ একজন সুশাসক তো ছিলেনই, তার উপরে ছিলেন সেটি হচ্ছে যে কন্দর্প নারায়ণের সময় কিন্তু চন্দ্রদ্বীপের কায়স্থ সমাজের সব থেকে উঁচুতে উত্থান হয়। অর্থাৎ সেই সময় বঙ্গীয় কায়স্থ সমাজে যেমন শ্রীপুরের সমাজ বা যশোরের সমাজ, কায়স্থ সমাজের কথা বললে তার থেকে উচ্চ স্থানে কিন্তু সেই সময় চন্দ্রদ্বীপের কায়স্থ সমাজের উত্থান হয়েছিল। চন্দ্রদ্বীপের এই উত্থানের পেছনে কিন্তু কন্দর্প নারায়ণেরই সব থেকে প্রভাব বেশি বলেই দেখা যায় আর কি। কন্দর্প নারায়ণের মৃত্যুর পর কন্দর্প নারায়ণের পুত্র রামচন্দ্র চন্দ্রদ্বীপের সিংহাসনে বসেন। এই রামচন্দ্র অত্যন্ত শক্তিশালী একজন ভূঁইয়া ছিলেন, যার গল্প পরবর্তীকালে বলবো। কন্দর্প নারায়ণের সঙ্গে এই মগ আর ফিরিঙ্গি দমনের সূত্রে যশোর রাজ প্রতাপাদিত্যের মিত্রতা হয়। তারা দুজনে পরস্পরের বন্ধু ছিলেন বলে জানায়। তো যাই হোক, আজকে চন্দ্রদ্বীপ আর নেই। আমরা কন্দর্প নারায়ণের ইতিহাস সম্পূর্ণ ভুলে গেছি। পূর্ব বাংলা পশ্চিম বাংলা একটু আলাদা হয়ে গেছে, কিন্তু বাংলার ইতিহাস, বাংলার বারোভিয়ার ইতিহাস এবং সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে ষোড়শ শতাব্দীতে বাংলার যে ইতিহাস, সেই ইতিহাস পর্যালোচনা করলে বারভূঁইয়াদের কথা অবশ্যম্ভাবী রূপে আসবে। আর বারভূঁইয়ার কথা আলোচনা করলে অবশ্যই চন্দ্রদ্বীপ রাজ কন্দর্প নারায়ণ বসু রায়ের কথা অবশ্যই আসবে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আরেকজন অত্যন্ত দুর্দণ্ড প্রতাপশালী ভূঁইয়ার কথা বা ভূঁইয়ার গল্প নিয়ে আসবো। আজ এখানেই শেষ করে আপনাদের সবাইকে নমস্কার।